কলকাতার বাসিন্দা পূজা সিংহ ২৯ জুলাই ২০১৯ তারিখে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে ব্যাঙ্গালোর আসেন, কিন্তু পরের দিনই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। মিসিং রিপোর্ট দায়ের হওয়ার পর পূজার সন্ধান শুরু হয় এবং পুলিশ এমন একটি তথ্য উদ্ঘাটন করে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। তদন্তে জানা যায় যে পূজা একটি বোকামি করেছিলেন। পূজার নিখোঁজ হওয়ার কারণ সেই বোকামিটিই ছিল। যে ভুলটি পূজা করেছিলেন, আমরা প্রায় সেই ভুলটি করে থাকি। তাহলে পূজার ভুল কি ছিল এবং পূজার সাথে কি ঘটেছিল বিস্তারিতভাবে জানুন এই ভিডিওতে। পুরো গল্পটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। পূজার এই গল্প থেকে আমরা সবাই একটি জীবন বদলানোর মতো শিক্ষা পাব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু করার আগে ক্রাইমের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। তাহলে চলুন এখন গল্পটি শুরু করা যাক। যেমনটি আমরা বলেছি, এই গল্পটি পূজা সিংহ নামের একজন মহিলার। পূজা কলকাতার বাসিন্দা ছিলেন এবং তার বয়স ৩২ বছর ছিল। কয়েক বছর আগে পূজা মডেল হিসেবে কাজ করতেন। পরে তিনি ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পূজার ৭ বছর আগে বিয়ে হয়েছিল এবং তিনি তাঁর স্বামীর সাথে কলকাতাতেই থাকতেন। ২৯ জুলাই ২০১৯ তারিখে পূজাকে কাজের জন্য বেঙ্গালুরু যেতে হয়। প্রোগ্রামটি বেঙ্গালুরুর পারাপানা আগ্রহারা নামক স্থানের একটি হোটেলে হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৯ তারিখে পূজা কলকাতা থেকে ফ্লাইট নিয়ে বেঙ্গালুরুর কেম্পাঘোড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এখান থেকে একটি ওলা ট্যাক্সি বুক করে হোটেলে যান। যখন পূজা বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলেন, তখন ওলা ড্রাইভারের সাথে পূজার সামান্য কথা হয়। এই সময়ে ড্রাইভারের আচরণ পূজার ভালো লাগে এবং তারা কথা বলতে বলতে হোটেলে পৌঁছান। পূজা গাড়ি থেকে নেমে হোটেলের ভিতরে যাওয়ার আগে ড্রাইভারকে বলেন যে যদি সম্ভব হয় তাহলে ৩১ জুলাই সকাল ৮টায় তাকে এই হোটেল থেকে পিক করে নিতে, কারণ সকালে তার কলকাতার ফ্লাইট রয়েছে। ১,২০০ টাকায় চুক্তি হওয়ার পর ড্রাইভার সম্মতি দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর ৩১ জুলাই ৪:৪৫ পূজা তার স্বামীকে টেক্সট মেসেজের মাধ্যমে শুভ রাত্রি জানান এবং জানান যে তিনি নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছে যাবেন। পূজার স্বামী কলকাতায় পূজার অপেক্ষা করতে থাকেন, কিন্তু পূজা আসেন না। সন্ধ্যা হয়ে যায়, কিন্তু পূজার কোনো খোঁজ পাওয়া যায় না। পূজার স্বামী কাছের বন্ধু ও আত্মীয়দের ফোন করেন, কিন্তু কোথাও থেকে পূজার কোনো খবর পাওয়া যায় না। পূজার কাছে ২টি মোবাইল ফোন ছিল, কিন্তু উভয়ই সুইচ অফ দেখাচ্ছিল। এর ফলে পূজার পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। তারা পূজার খোঁজে ব্যস্ত ছিলেন। তখনই পূজা একটি মেসেজ করেন। মেসেজে লেখা ছিল, আমি হায়দ্রাবাদে আছি, জরুরি কাজের জন্য কিছু টাকার দরকার। একটি অন্য মেসেজের মাধ্যমে পূজা তার স্বামীর কাছে জরুরি ভিত্তিতে ৫ লক্ষ টাকার দাবি করেন। এই মেসেজ দেখে পূজার স্বামী তৎক্ষণাৎ তাকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু মোবাইলটি এখনও সুইচ অফ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি মেসেজ করেন যে যদি তোমার টাকা দরকার হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফোন করো। এই মেসেজের কোনো উত্তর আসে না এবং মেসেজের আদান প্রদানও বন্ধ হয়ে যায়। টাকার দাবি করা মেসেজ দেখে পূজার স্বামী অনিশ্চয়তায় পড়ে যান এবং তৎক্ষণাৎ কলকাতার নিউ টাউন পুলিশ স্টেশনে গিয়ে পূজার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন। তিনি এই সময় টাকার দাবি করা মেসেজের কথাও উল্লেখ করেন। কলকাতা পুলিশ নিখোঁজ রিপোর্ট দায়ের করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করে না। অনেক দিন পার হয়ে যায়, কিন্তু পুলিশ পরিবারের সদস্যদের কোনো আপডেট দেয় না। এদিকে কলকাতায় পূজার পরিবার উদ্বেগে থাকাকালীন বেঙ্গালুরু পুলিশ একটি ভিন্ন ঘটনাকে সমাধান করার জন্য পরিশ্রম করছিল। সেখানে ঘটনাটি ছিল ৩১ জুলাই ২০১৯ তারিখে কিছু স্থানীয় মানুষ পুলিশকে কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কম্পাউন্ডে একটি মৃতদেহ পড়ে থাকার কথা জানান। খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে আসে এবং মৃতদেহের তদন্ত শুরু করে। ক্যাম্পাসে পাওয়া মৃতদেহটি একজন মহিলার ছিল, তবে তার মুখ এতটাই খারাপভাবে পিষে দেওয়া হয়েছিল যে মুখের চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল এবং তাকে চেনা অসম্ভব হয়ে পড়েছিল। মৃতদেহের পাশে কোনো এমন নথি ছিল না যার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা যায়। মৃতদেহ পাওয়ার পর পুলিশ তার পরিচয় শনাক্ত করার জন্য মৃতদেহের বিবরণ সমস্ত থানায় পাঠিয়ে দেয় এবং বিভিন্ন থানায় দায়ের করা নিখোঁজ রিপোর্টও সংগ্রহ করা হয়, যাতে ওই রিপোর্টগুলির ভিত্তিতে মৃতদেহের পরিচয় নির্ধারণ করা যায়। কিন্তু কোনোভাবেই মৃতদেহের পরিচয় পাওয়া যায় না। অনেক অপেক্ষার পরও যখন মৃতদেহের পরিচয় শনাক্ত হয় না, তখন পোস্টমর্টেমের পর আইনি প্রক্রিয়া মেনে পুলিশের নজরদারিতে সসম্মানে মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃতদেহের পাশে পাওয়া সমস্ত সামগ্রী সংগ্রহ করে রাখা হয়। এছাড়াও অন্ত্যেষ্টিক্রিয়ার আগে মৃতদেহে থাকা উল্কির ছবিও তুলে রাখা হয়। বেঙ্গালুরু পুলিশ মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল,
তবে এখনও তারা মহিলার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে একটি তদন্ত দল গঠন করা হয় এবং মহিলার পরিবারের খোঁজ শুরু হয়। প্রথমে পুলিশ মহিলার শরীরে থাকা উল্কির সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু অনেক প্রচেষ্টার পরও পুলিশ সফল হতে পারেনি। এরপর পুলিশ মহিলার কাপড়ের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করে। আসলে পুলিশ মহিলার দেহ থেকে উদ্ধার করা কাপড়ের ব্র্যান্ড সম্পর্কে জানে এবং সেই ব্র্যান্ডের আউটলেটে গিয়ে দেশে গত 2 বছরে সেই সাইজের কাপড় ক্রয়কারী সমস্ত গ্রাহকের বিস্তারিত সংগ্রহ করে। এটি সহজ কাজ ছিল না। এরপর পুলিশ অনেকদিন ধরে এই কাজেই ব্যস্ত থাকে। এই তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে এই ধরনের কিছু কাপড় কলকাতায় কেনা হয়েছিল। সেই ভিত্তিতে পুলিশ তদন্ত করতে করতে কলকাতায় পৌঁছে যায়। সেখানে এসে তারা গত কয়েক মাসে কলকাতা সমস্ত থানায় দায়ের করা নিখোঁজ রিপোর্ট সংগ্রহ করে। সমস্ত নিখোঁজ রিপোর্ট অধ্যয়ন করার পর নিউ টাউন পুলিশ স্টেশনে দায়ের করা একটি নিখোঁজ রিপোর্টের সঙ্গে বেঙ্গালুরুতে পাওয়া মৃতদেহের চেহারা বেশ মিল পাওয়া যায়। কেসের ফাইল ভালোভাবে চেক করার পর পুলিশ অনুমান করে যে বেঙ্গালুরুতে পাওয়া মৃতদেহটি অন্য কারও নয়, বরং পূজা সিংহ এর হতে পারে, যার নিখোঁজ রিপোর্ট নিউ টাউন পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছিল। এরপর বেঙ্গালুরু পুলিশ এটি নিশ্চিত করার জন্য 16 আগস্ট পূজা সিংহের ভাইকে ফোন করে। ফোন পেয়েই কাউকে না জানিয়ে পূজার ভাই তৎক্ষণাৎ ফ্লাইট ধরে বেঙ্গালুরু চলে যায়। সেখানে পুলিশ তাকে মৃতদেহের কাছ থেকে উদ্ধার করা সমস্ত জিনিসপত্র এবং ছবিগুলি দেখায়। যদিও মৃতদেহের মুখ শনাক্ত করা যায়নি, তবে অন্যান্য সমস্ত জিনিসপত্র দেখে পূজার ভাই নিশ্চিত করেন যে মৃত মহিলা তার বোন পূজা। এরপর পূজার ভাই তৎক্ষণাৎ তার জামাই এবং বাবাকে ফোন করে এই বিষয়ে জানান। তারা খবর পাওয়ার পরের দিনই ফ্লাইট ধরে বেঙ্গালুরু চলে আসেন এবং তারাও পূজার পরিচয় নিশ্চিত করেন। তদন্তের সময় কলকাতা পুলিশের একটি বড় গাফিলতি প্রকাশ পায়। পূজা নিখোঁজ হওয়ার পরেই পূজার স্বামী কলকাতায় নিখোঁজ রিপোর্ট দায়ের করেছিলেন এবং তাতে পূজার বেঙ্গালুরু যাওয়ার কথাও উল্লেখ করেছিলেন। সঠিকভাবে কলকাতা পুলিশের উচিত ছিল তৎক্ষণাৎ বেঙ্গালুরু পুলিশকে এই নিখোঁজ রিপোর্ট সম্পর্কে জানানো। তবে কলকাতা পুলিশ কেস দায়ের করার পর ফাইলটি স্রেফ ফেলে রাখে। বেঙ্গালুরু পুলিশের কঠোর পরিশ্রমেই পূজার পরিবার তার সন্ধান পায়। যাই হোক, পুলিশ এখন নিশ্চিত করেছে যে মৃত মহিলা পূজা সিংহ। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই মহিলার এমন পরিণতি কারা ঘটিয়েছে তা খুঁজে বের করা। পূজার ইমেইলের অ্যাক্সেস তার স্বামীর কাছেও ছিল। সেই ইমেইল থেকে জানা যায় যে পূজা বেঙ্গালুরুতে ল্যান্ড করার পর হোটেলে যাওয়ার জন্য ওলা ট্যাক্সি বুক করেছিলেন। পুলিশ এখন সেই ওলা ট্যাক্সিকে ট্রেস করার চেষ্টা করে এবং জানতে পারে যে পূজা দ্বারা করা বুকিংই সেই ওলা ট্যাক্সির শেষ বুকিং ছিল। অর্থাৎ গত 1700 দিন ধরে সেই ট্যাক্সি আর বুক হয়নি। পুলিশ ডিটেইলস বের করে জানতে পারে যে সেই গাড়ির ড্রাইভার ছিল HN নাগেশ, যার বয়স 22 বছর। পুলিশ এখন মোবাইল নম্বরের মাধ্যমে নাগেশকে ট্রেস করার চেষ্টা করে। এই ট্রেসিংয়ের সময় পুলিশ একটি আকর্ষণীয় তথ্য আবিষ্কার করে। যখন পূজার স্বামীর কাছে টাকার দাবি করা মেসেজ এসেছিল, তখন পূজার মোবাইলের লোকেশন এবং নাগেশের মোবাইলের লোকেশন একই ছিল। এই তথ্য সামনে আসার পরই পুলিশ ওলা ড্রাইভার নাগেশের পেছনে পড়ে এবং খুব দ্রুত তাকে গ্রেপ্তার করে। প্রথমে নাগেশ পুলিশের সমস্ত অভিযোগ অস্বীকার করে, কিন্তু যখন পুলিশ করা জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন নাগেশ একের পর এক গোপন কথা ফাঁস করতে শুরু করে। নাগেশের স্বীকারোক্তি অত্যন্ত বেদনাদায়ক ছিল। নাগেশ জানায় যে পূজা ওলা অ্যাপের মাধ্যমে বেঙ্গালুরুর ক্রিসেন্ট রোড থেকে সাহারা প্যাভিলিয়ন হোটেলে পৌঁছানোর জন্য তার গাড়ি বুক করেছিলেন। এই যাত্রার সময় পূজা ড্রাইভারের সাথে কথা বলেন। নাগেশের ব্যবহার পছন্দ হলে পূজা তাকে বলেন যে পরের দিন সকালে অর্থাৎ 31 জুলাই তাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে এবং নাগেশকে তাকে পিক করার প্রস্তাব দেন, কারণ এত সকালে অন্য কোনো গাড়ি সময়মতো নাও পাওয়া যেতে পারে। নাগেশ সম্মত হন এবং 1200 টাকায় চুক্তি হয়। এই চুক্তির পর নাগেশের মাথায় খারাপ চিন্তা আসতে শুরু করে এবং সে পূজাকে লুট করার পরিকল্পনা করতে থাকে। নাগেশ মনে করত যে পূজা খুব ধনী এবং তার কাছে অনেক টাকা ও গয়না থাকতে পারে। এই লোভে প্রথমে নাগেশ একটি দোকান থেকে একটি ছুরি কেনেন এবং তা তার গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখেন। এছাড়াও গাড়ির জ্যাক রডটিও তিনি তার সিটের পাশে রাখেন। এরপর চুক্তি অনুযায়ী নাগেশ তার গাড়ি নিয়ে সকালে 3:45 পূজাকে নেওয়ার জন্য হোটেলে পৌঁছায়। পূজাও প্রস্তুত ছিলেন। তিনি তাড়াতাড়ি গাড়িতে বসেন এবং গাড়ি এয়ারপোর্টের দিকে চলতে শুরু করে। পূজা খুব ক্লান্ত ছিলেন এবং সঠিকভাবে ঘুমাতেও পারেননি, তাই গাড়িতে বসেই পূজার ঘুম চলে আসে। নাগেশ বুঝতে পারেন যে পূজা ঘুমিয়ে পড়েছেন এবং তখন তিনি এয়ারপোর্টের রাস্তা ছেড়ে অন্য এক রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেন। পূজা ঘুমিয়ে থাকায় তিনি কিছুই টের পান না।
এরপর নাগেশ গাড়ি চালিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যান। শুনসান এলাকায় পৌঁছানোর পর নাগেশ পূজাকে জাগিয়ে তোলে এবং দ্রুত সব জিনিস দিতে বলে। পূজা বিরোধিতা করে এবং সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু চিৎকার করার আগেই নাগেশ তার সিটের নিচে রাখা লোহার রড বের করে পূজার মাথায় জোরে আঘাত করে। রডের আঘাতে পূজা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পূজা অজ্ঞান হওয়ার পর নাগেশ তাকে গাড়িতে তুলে কদায় পনাহল্লি নামে একটি জায়গায় চলে যায়। সেখানে পৌঁছে সে গাড়ি এয়ারপোর্টের কম্পাউন্ডে থামায়। গাড়ি থামার পর পূজা পুনরায় জ্ঞান ফিরে পায় এবং দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে টলমল পায়ে পালানোর চেষ্টা করে। এটা দেখে নাগেশও তার পিছু ধাওয়া করে এবং তার লুকানো ছুরি বের করে পূজার ওপর একের পর এক আঘাত করতে শুরু করে। ধারাবাহিক ছুরির আঘাতে পূজা গুরুতরভাবে রক্তাক্ত হয়ে যায়। তিনি সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু এত সকালে কেউ তার চিৎকার শুনতে পায় না। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী পূজাকে অন্তত 22 বার ছুরি মারা হয়েছিল। এত আঘাতের পরেও পূজা তখনও শ্বাস নিচ্ছিলেন। এটা দেখে নাগেশ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একটি বড় পাথরের টুকরো তুলে পূজার বুকে আঘাত করে। পাথরের আঘাতে পূজার শ্বাস শেষ হয়ে যায়। নাগেশ পূজার প্রাণ কেড়ে নিয়েছিল, কিন্তু এখন সে ভয় পেতে শুরু করে যে পূজার পরিচয় প্রকাশ পাবে এবং সে শিগগিরই ধরা পড়বে। তাই সে একই পাথর তুলে বারবার পূজার মুখে আঘাত করতে শুরু করে। সে পাথর মারতে থাকে যতক্ষণ না পুরো মুখ বিকৃত হয়ে যায়। পূজাকে হত্যা করার পর নাগেশ মৃতদেহটি কাছের ঝোপে ফেলে দেয়। এরপর সে পূজার সব জিনিসপত্র নিয়ে নেয়। নাগেশ আশা করেছিল যে পূজার কাছে লক্ষাধিক টাকা পাওয়া যাবে, কিন্তু পূজার পার্সে কেবলমাত্র 500 টাকার একটি নোট এবং 2টি ক্রেডিট কার্ড ছিল। এছাড়াও পূজার কাছে 2টি মোবাইল ফোন ছিল, যার মধ্যে একটি অ্যাপলের এবং অন্যটি ভিভো কোম্পানির। নাগেশ 500 টাকা এবং 2 মোবাইল নিয়ে সেখান থেকে চলে যায়। কাছের মোবাইল দোকানে গিয়ে সে কোনোভাবে ভিভো মোবাইলের IMEI নম্বর বদলে ফেলে, যাতে চুরির প্রমাণ না থাকে। আইফোনটি সে সস্তা দামে বিক্রি করে দেয়। এছাড়া পূজার মোবাইল ওয়ালেট থেকে কয়েক হাজার টাকা নিজের ওয়ালেটে ট্রান্সফার করে নেয়। এরপর পূজার ভিভো মোবাইল থেকেই ভাঙা ভাঙা ইংরেজিতে পূজার স্বামীর কাছে 5 লক্ষ টাকার দাবি করে। ভাঙা ইংরেজি দেখে পূজার স্বামীর সন্দেহ হয় যে এটি পূজা লিখেনি। এরপর তিনি পুলিশে গিয়ে নিখোঁজ রিপোর্ট দায়ের করেন। পুলিশের মতে এই ঘটনা এড়ানো যেত যদি পূজা একটু সতর্কতা অবলম্বন করত। আসলে পূজা যখন ড্রাইভারকে সকালে তুলে নেওয়ার কথা বলেছিল, তখন এটি ওলা অ্যাপের মাধ্যমে নয় বরং সরাসরি কথোপকথনের মাধ্যমে হয়েছিল। পুলিশ বলছে, যদি পূজা এই রাইডটি অনলাইন অ্যাপের মাধ্যমে করত, তবে হয়তো নাগেশ এমন কিছু করতে পারত না, কারণ এমন পরিস্থিতিতে ড্রাইভার ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে এবং দ্রুত সাহায্য পৌঁছাতে পারে। কিন্তু কয়েকটা টাকা বাঁচানোর জন্য বা সকালে দ্রুত গাড়ি না পাওয়ার চিন্তায় পূজা ড্রাইভার সঙ্গে অফ-দ্য প্ল্যাটফর্ম চুক্তি করে। এই চুক্তির মূল্য পূজাকে নিজের জীবনের বিনিময় দিতে হয়েছে। কার বুকিং অ্যাপ এবং পুলিশের পক্ষ থেকেও সব সময় বলা হয় যে কখনই অফ-দ্য প্ল্যাটফর্ম চুক্তি করবেন না। এতে আপনি কিছু টাকা বাঁচাতে পারবেন, কিন্তু আপনার ভাগ্য খারাপ হলে নিরাপত্তার ঝুঁকি হতে পারে এবং আপনার সঙ্গেও খারাপ কিছু হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন। বর্তমানে নাগেশের কথা বলতে গেলে এই পুরো ঘটনা প্রকাশের পর তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পূজাকে হত্যা, প্রমাণ লোপাট এবং ডাকাতির মতো গুরুতর ধারায় মামলা চলছে। 2021 সালে পুলিশ চার্জশিটও দাখিল করেছে। বর্তমানে নাগেশ জেলের পিছনে শাস্তির অপেক্ষায় রয়েছে। আপনাদের মতে অনলাইন ক্যাব বুকিং সার্ভিস ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? কমেন্ট বক্সে জানাবেন। আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। যদি এখনও ক্রাইমের গল্প চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দ্রুত সাবস্ক্রাইব করুন। আমাদের সর্বশেষ ভিডিওর তথ্যের জন্য বেল আইকন চাপুন এবং নোটিফিকেশন চালু করুন। ক্রাইমের জগতের এমন সত্য গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।